এসআইআর শুরু করবার আগেই ওটা তো ফিল্ড সার্ভে নয়, ওটা হচ্ছে শো, মানুষের কাছে যাওয়া নয়, কয়েকজন অফিসারকে ডেকে মিটিং করার থ্রেট করা, স্টেট গভর্নমেন্ট থেকে ওটা বাদ দিয়ে। ইলেকশন করলে আন্ডার ইলেকশন কমিশন থাকে, ইলেকশন যখন অ্যানাউন্স হয়, কিন্তু এখন ইলেকশন অ্যানাউন্স হয়নি। ইভেন একটা কথা আছে না, বাসির চেয়ে কঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেট থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো, এখন বলছি না। আশা করি তিনি বেড়ে ফেলবেন না, মানে ওভার রিয়াক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারকে থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতি করছেন এবং এসআইআর এর নামে ভোট কাটার চক্রান্ত চলছে, এগুলো তার প্রমাণ। আমি শুধু একটু বুঝি না, রাজ্য সরকারের যেটা কাজ সেটা করলেই তো হয় দিদি, এত এসআইআর নিয়ে মাথা ব্যথা কেন? যেখানে শান্তন ঠাকুর নাকি বলছেন যে 1.5 কোটি নাম বাদ যেতে পারে, কি পারে না সেটা তো এসআইআর হওয়ার পর আমরা জানবো। কিন্তু তার আগে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ মমতা ব্যানার্জি হুমকি দিলেন। উনি বলছেন যে সিইও নাকি আধিকারিকদের থ্রেট করছেন, আর এদিকে নিজে বসে তিনি থ্রেট করছেন সিইওকে। আপনারা জানেন যে এই রাজ্যের যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আছেন, তিনি দিল্লি থেকে উড়ে আসেননি, তিনি অন্য জায়গা থেকে উড়ে আসেননি, তিনি আমাদের রাজ্যের ডিপ্রাইভ আইএস অফিসার। কেন জানেন? রাজ্য সরকারের নীতি আছে বেশ কিছু। নীতি হচ্ছে যে ভাই দুর্নীতি না করলে তোমাকে টিকতে দেব না, দুর্নীতি করবে না, সরকারের সাপোর্ট করবে না, তো ভাই কম্পালসারি ওয়েটিংয়ে যেতে হবে, না হলে আমি কাজ করতে দেব না। আজ আমি আপনাদেরকে বিরাট তথ্য দিচ্ছি, যেখানে মনোজ কুমার আগরওয়াল এই গভর্নমেন্টের মধ্যেই ছিলেন, এই গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনে ছিলেন, যেখানে ফরেস্ট ডিপার্টমেন্টে দেওয়া হয়েছিল ওনাকে। কি করবেন ফরেস্ট ডিপার্টমেন্টে যোগ্য একজন আইএস অফিসার, যিনি দুর্নীতি করতে চান না, যিনি আপোষ করতে চান না, তাদেরকে মেবি ফরেস্ট ডিপার্টমেন্টেই দিতে হয়, কারণ তিনি তো নেক্সট ইয়ার জুলাই মাসে 2026-এ রিটায়ার করে যাবেন। আমরা সেভাবে ওনাকে পেলামই না। যে আইএস অফিসার আজকে বিএলওদেরকে এতটা আশ্বাস দিয়েছেন, যে বিএলওরা বলছেন আমরা কাজ করব, যে বিএলওরা বলছিলেন আমরা কাজ করব না, সেই বিএলও বলছেন আমরা কাজ করব, আমরা নৈতিকভাবে কাজ করব, আমরা লিগ্যালভাবে কাজ করব, কারণ আমরা আশ্বাস পেয়েছি আমাদের ওপর যিনি হেড থাকবেন বলেছেন কোনো যদি প্রেশার আসে তাহলে হেড দেখে নেবেন, আমরা কাজ করব, এটাই তো দরকার। আশা করেছিলেন যে যদি কোনো প্রকার কোনো কিছুর প্রেসার আমাদের ওপর মানে আসে তখন আমরা কি করতে পারি, তো সেটা বলেছেন ওনারা যে ওটা আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমরা একা নই, পুরো একটা টিম হিসেবে এখানে কাজ হচ্ছে। তখন আমরা আমাদের ঊর্ধ্বতন যারা আছেন তাদেরকেই আমরা জানাবো, ওনারা অবশ্যই আমাদের সাহায্য করুন, ওটা কোনো প্রেসার আমাদের উপর ক্রিয়েট হবে না। এটাই তো প্রয়োজন ছিল। আজ আমি আরেকজনের নাম নগেন্দ্রনাথ ত্রিপাঠী, যার কথা আপনারা অনেকেই জানেন, আইপিএস অফিসার, যাকে কম্পালসারি ওয়েটিংয়ে রেখে রেখে এনার মর্যাদা না দিয়ে তিনি শেষ পর্যন্ত দিল্লিতে চলে গেলেন। মানে কেন্দ্র সরকারের দিক থেকে ডেকে নেওয়া হলো আরেকজন দেবাশিস ধর শীতলকুচির কথা বলছি আমি, যেখানে চোখে চোখ রেখে ইলেকশন করিয়েছিলেন। আসলে ব্যাপারটা হচ্ছে যে রিগিং করতে দেননি, তো সে কারণে বিজেপিও জিতে গিয়েছিল। রিগিংয়ের মাধ্যমে কি হয় সে বিষয়ে আমি যাব না, আমার এখানকার ঘটনা বলি। আমি এরিয়ার নাম না নিয়ে বলছি, এখানে একজন আইসি ছিলেন, যে আইসি এত ভালো কাজ করতেন, কোনোদিনই কোনো দুর্নীতির সাথে আপোষ করেননি এবং আমার এরিয়াতে খুব ভালো থানা চালাচ্ছিলেন। ওনাকে এখন ট্রাফিকে দেওয়া হয়েছে। মানে বুঝুন, মানে কি চলছে আমাদের গভর্নমেন্টে, বুঝুন, ওনাকে ট্রাফিকে দেওয়া হয়েছে। এবং এই বর্তমানে যিনি আইসি রয়েছেন, তখন তিনি নিজের মুখে মাইকে ভাষণ দিতে দিতে বলেই ফেললেন যে আমাদের সরকার আমার টাকা তো ছাড়ার কথাই ছিল না, আটকেই দিয়েছিল। কোনো রকমে আমরা চেষ্টা করলাম কিছু কুশক্তি আটকানোর কথা। তিনি বললেন, নিজের মুখে বললেন কিছু কুশক্তি আটকাচ্ছিল। একজন আইসি হয়ে তিনি বলছেন কুশক্তি। আমার টাকা আমাদের অনুদান ছেড়েছে, আমরা দিতে পেরেছি। এই যে কথা, রাজনৈতিক প্রণোদিত কথা, মানে একদম রাজনৈতিক ঘেঁষা, মানে
এর বেশি আমার কিছু বলার নাই। আমি আজকে আপনাদের সামনে যে রিপোর্ট নিয়ে এসেছি, রিপোর্ট দেব মানে আমি কি রিপোর্ট দেব? আমি তো আপনাদেরকে বলবো যে মমতা ব্যানার্জির পাঞ্চ লাইনগুলো কি কি লাইন শুনলেন, যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, যেটা আমি সময় এলে বলবো। থিওরি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির থিওরি, তিনি আগে থেকে থ্রেড করতে লেগেছেন সিইও মনোজ কুমার আগরওয়ালকে। আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আমি তো ভাই ফাঁস করব ঠিক সময় এলে। ফাঁস করব পিকে এফকি শেখানো পিকের নীতি। যখন যে আসবে, যে কাজ করবে, যে সঠিকভাবে কাজ করতে চাইবে, তাকে থ্রেড করে দাও। সিভি আনন্দ বোসকে কিভাবে থ্রেড করা হয়েছিল, কিভাবে ফাঁসানো হয়েছিল, কি কি করা হয়েছিল, সবটাই আপনারা জানেন। তার পরের লাইনটা তিনি বলেছেন যে আশা করি তিনি ওভার রিয়েক্ট করবেন না। আপনি এইসব কাজে ইনভলভ হচ্ছেন কেন? ওভার রিয়েক্ট করবে কি করবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তাকে বুঝতে, তার কাজ করতে তাকে তিনি নেক্সট ইয়ার রিটায়ার করবেন। তাকে তারটা বুঝতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে প্রেস কনফারেন্স করে বলছেন আপনি ওভার রিয়েক্ট করবেন না। প্রেস কনফারেন্স কার জন্য? আমার আপনার জন্য ছিল না। এটা সিওকে বলা ছিল যে ভাই তুমি সাবধান হয়ে যাও। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর সামনে এসে তোমাকে বলছি যে ওভার রিয়েক্ট করবে না। এইভাবে ভোট হবে আমাদের রাজ্যে। আরেকটা বড় লাইন তিনি কি বললেন? বড় অফিসারদেরকে থ্রেড করছেন। আর যিনি নিজে নানান অভিযোগে দুর্নীতিগ্রস্ত, যে ভিডিওটি প্রথমে দেখলাম, সেখানে বলছেন যে যিনি নিজে নানান অভিযোগে দুর্নীতিগ্রস্ত, এসআইআরের নামে ভোট কাটার চক্রান্ত চলছে। আপনি নিজে কোনোদিন বলেননি যে হ্যাঁ পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত, বা আপনি তো নিজে কোনোদিন বলেননি মলয় ঘটক দুর্নীতিগ্রস্ত। আপনি তো বলেছেন দুর্নীতিগ্রস্ত বলা চলে না, যতক্ষণ না না কোর্টে সেটা প্রমাণিত হয় ততক্ষণ তো কনভিক্টেড। আপনি বলতে পারেন না, মানে এটা আপনিই বলেছিলেন যে কেন বলবো দুর্নীতিগ্রস্ত। এই যে আপনি যে হঠাৎ করে একজন সিইও যিনি কাজ করছেন তাকে বলে দিলেন আপনি দুর্নীতিগ্রস্ত। এটা নিয়ে মমতা ব্যানার্জি বলছেন এটা ইম্পর্ট্যান্ট নয়। ইম্পর্ট্যান্ট এটা যে আপনি যে চেয়ারে বসে বলছেন না, সেটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট চেয়ার। সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর চেয়ার। সেখান থেকে একটা পদে বসে আপনি বলে নিলেন একজন সিইওকে যিনি নির্বাচনের কাজ করাবেন, যেটা পক্ষপাতিত্বহীন কাজ, সেখানে বলছেন দুর্নীতিগ্রস্ত। মানে এই সমস্ত কিছু বলার কারণ কি জানেন? রাজ্যে এসেছে জাতীয় নির্বাচন কমিশনের দিক থেকে পাঠানো টিম, স্পেশাল টিম, যে টিম গ্রাউন্ড ভেরিফিকেশন করছেন, এবং গ্রাউন্ড ভেরিফিকেশনের মাধ্যমে 2 দিন ধরে বৈঠক চলছে। আমি কন্টিনিউ আপনাদেরকে আপডেট দিয়েছি যে গ্রাউন্ড ভেরিফিকেশনে একটাই কোয়েশ্চেন করলেন, সেটা হচ্ছে যে এসআইআরের নোটিফিকেশন আসার পর 3 থেকে 4 দিনের মধ্যে 20% অ্যানিমেশন ফর্ম ছাপানো হবে। প্রস্তুতিটা একবার ভাবুন, মানে কি গ্রাউন্ডের প্রস্তুতি জানতে এসেছিলেন। আর ইনফ্যাক্ট একটা পাঞ্চ লাইন ইউজ করলেন সিইও মনোজ কুমার আগরওয়াল। তিনি একটা লাইনে বুঝিয়ে দিলেন সমস্ত থিওরি, বললেন যে না কোনো লিগ্যাল ভোটারকে ভোটার লিস্ট থেকে বেরোতে দেব, আর না কোনো ইলিগাল ভোটারকে ভোটার লিস্টে থাকতে দেব। ভুল বললেন? কোন জায়গায় খারাপ কথা ছিল? কি খারাপ কথা বললেন তিনি? ভ্যালিড কথা বললেন। ফুকে ফুকে পা রাখতে হচ্ছে। যেখানে বিএলওদেরকে যেমন বোঝালেন, শুধু বিএলওদের সাথে বৈঠক ছিল না আজকে, ছিল কিন্তু জেলা প্রশাসকদের সাথেও। বিএলওদেরকে যেমন তিনি আশ্বাস দিলেন যে তোমরা নির্ভয়ে কাজ করো, সেই রকম জেলা প্রশাসকদেরকে মনে করালেন যে বিহারে যারা যারা গণ্ডগোল করছে না, তাদের বিরুদ্ধে চরম অ্যাকশন দেওয়া হয়েছে। এবার রিমাইন্ড করিয়ে দেওয়া হলো কাজ তোমাদের কাজ করতে হবে। আর যদি সঠিকভাবে না করে, ইন্টেনশনালি গণ্ডগোল করার চেষ্টা করা হয়, তাহলে বিহারে হয়েছিল সেম করা হবে, ভয়ঙ্কর পদক্ষেপ নেওয়া হবে। এটাই ইনিশিয়ালি বলা হলো। তার পাশাপাশি যেটা হলো সেটা হচ্ছে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, কমিশনের দিক থেকে আসা টিম পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে 11 থেকে 15 অক্টোবরের মধ্যে যত কাজ বাকি রয়েছে সবটা শেষ করতে হবে। এবং তার পাশাপাশি তিনি এটাও বললেন যে 2025 রিসেন্টকার যে ভোটার লিস্ট রয়েছে তার সঙ্গে 2002 সালে এসআইআরের নাম মেলানো হচ্ছে, যেখানে যদি বাবা মা ছাড়া ঠাকুরদা ঠাকুরমারও নাম থাকে, অর্থাৎ যদি কোনো লিঙ্ক পাওয়া যায়, তাদের নথি দিতে হবে না। কারণ 2002 সালের এসআইআরকে পুরো প্রাধান্য দেওয়া হচ্ছে। 2002 সালের সাথে যখন কোনো ব্যক্তির লিঙ্ক পাওয়া যাবে না, যেটা কি 2025 সালে পাওয়া যাচ্ছে না, একাধিক তথ্য সামনে আসছে, সেটাকে নিয়ে নথি দিতে হবে।
বিএলওকে পরিষ্কার শিখিয়ে দিয়েছেন যে অনেকে আসবেন আধার কার্ড দিতে, আধার কার্ডের সাথে আপনি কোনো পোস্ট ডকুমেন্ট নেবেন, শুধু আধার কার্ডে হবে না। তাছাড়া এটাও বললেন যে যাদের নাম পাওয়া যাচ্ছে, যাদের অলরেডি ম্যাচিং করা যাচ্ছে, তাদের জন্য নথি নেওয়ারও প্রয়োজন নেই। অর্থাৎ পুরো প্রসেসটা ডিটেলসে আলোচনা করছেন। এবারে আপনারা ধরিয়ে দিন যে কোথাও ভুল হচ্ছে কিনা। আমি তো পরিষ্কার দেখতে পেলাম এখানে একটাই নীতি চলছে, সেটা হচ্ছে যোগ্যরা থাকবে, ভারতীয় নাগরিকরা থাকবে। আরেকটা কথা, আজকেই সুপ্রিম কোর্টে বিচারপতি বলছেন যে শোরুম খুলে বসে রয়েছে, যাকে পারছে তাকে শংসাপত্র দিয়ে দিচ্ছে। কার ব্যাপারে বললেন জানেন? আজকে সুপ্রিম কোর্টে সুইডেনের নাগরিক যারা ভারতে রয়েছেন, এতদিন ধরে তারা বলছেন যে হুজুর, ভারত সরকার যাতা করছে, আমাদেরকে তো বার করে দেবেন, আমরা তো বৈধ নাগরিক নয়, আমরা তো এতদিন ভারতে এনজয় করছি। কিন্তু ভারত সরকার বলছে যে আর এনজয় করা যাবে না ভাই, যা হয়েছে কেটে পড়ো, মামলায় সবাইকে বেরোতে হবে, কোনো অবৈধ থাকবে না। সেখানে আবার বলছেন আইনজীবী দিল্লিতে ভারত সরকার যাতা করছেন, সমস্ত অবৈধকে বের করে দিচ্ছেন। হুজুর, আমাদেরকে এমন একটা অর্ডার দিন যাতে এনাদেরকে শরণার্থী হিসাবে রাখা হয়, যাতে বের না করা হয়। তারপরেও বিচারক কথা শোনালেন না, মামলাটি খারিজ করে দিলেন। মানে বুঝুন কি বলতে চাইছি। বলতে চাইছি যে বিচার ব্যবস্থা যার নিরপেক্ষ, যে বিচারকরা নিরপেক্ষ, তারা বলছেন পর্যন্ত যে অবৈধর জন্য আমাদের ভারতে জায়গা নেই, অবৈধ নাগরিকরা বেরিয়ে যাও ভাই। ছাঁকা হচ্ছে, ছাঁকা চলছে। এই যে কালকেই যখন বৈঠক চলছিল রাজারহাটে, তখন বেশ কিছু পাবলিক বেরিয়ে গিয়ে একটা প্লোকার্ড হাতে নিয়ে বলছেন যে আমরা ভারতবর্ষের নাগরিক, আমাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেবেন না প্লিজ। এই সব নাটক অন্য কোথাও হবে, কারণ বাঙালিরা সব বোঝেন। কিন্তু মমতা ব্যানার্জি যে কাজ করছেন সেটা অত্যন্ত ভয়ঙ্কর। আর এই কাজ করার জন্য বাঙালিরা এখন তো 99% শিওর হয়ে গেছেন যে এত দুর্নীতির পর এই সরকার কিভাবে টিকে রয়েছে। আপনি এসআইআর নিয়ে প্রেস কনফারেন্স করছেন, থ্রেড করছেন, এটা কাজ? এই কাজ করছেন আপনি? এটার জন্য তো আপনি নন। তাহলে বুঝে গেলেন তো যে দুর্নীতির সরকার এতদিন কিভাবে টিকে। বাকি আপনাদের মন্তব্যটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে যা ঘটবে তাই ফুটবে। নমস্কার। वन्दे मातरम्।